Step into the world of Kagozar Shohor, where stories unfold purely for your entertainment. Our tales are woven from imagination, crafted to spark joy and wonder. We firmly stand against endorsing superstition, black magic, or paranormal beliefs, inviting you to savor our narratives as a celebration of storytelling artistry. This channel is a visionary collaboration between Dayaneem and Agnivo Animation, showcasing exclusive, licensed content with all creative rights held by Agnivo Animation. The authority to edit, promote, and unveil this content, including premium releases, rests solely with the freelancer and Dayaneem, delivering an unparalleled experience to our cherished audience worldwide. রোমাঞ্চকর জীবনের অনুভূতি পেতে কাগজের শহরে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত রানীগঞ্জের পোড়োবাড়ি। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় 25 ফাল্গুন 1347 বঙ্গাব্দ, যা 9 মার্চ 1941 খ্রিস্টাব্দে হাওড়া জেলার খুরুট ষষ্ঠীতলায় জন্মগ্রহণ করেন। কিশোর বয়স থেকেই সাহিত্য ধারণা শুরু হয় তার। ছোটবেলায় অ্যাডভেঞ্চার প্রিয় ছিলেন তিনি এবং পরবর্তীকালে বিভিন্ন জায়গায় সাধু সন্ন্যাসীর সঙ্গেও ঘুরেছেন। তার লিখিত গল্প ও উপন্যাসেও ভ্রমণের ছাপ পাওয়া যায়। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় 1961 সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবি মাৎসর্যের সাথে যুক্ত হন। তিনি অজস্র রহস্য রোমাঞ্চ কাহিনী, ভৌতিক গল্প, ভ্রমণ কাহিনী লিখেছেন। 1981 সালে তার সৃষ্ট পাণ্ডব গোয়েন্দার কাহিনী সর্বাধিক জনপ্রিয়তা এনে দেয় তাকে। এই কাহিনীগুলি কার্টুন চিত্রে ছোট পর্দাতে পরিবেশিত হয়েছে। পাণ্ডব গোয়েন্দা ছাড়াও প্রাইভেট ডিটেকটিভ, অমর চ্যাটার্জি, কিশোর গোয়েন্দা তাতারের অভিযান ইত্যাদি সিরিজ গোয়েন্দা কাহিনী রচনা করেছেন তিনি। তাতারের কাহিনী নিয়ে 2019 সালে নির্মিত হয়েছে গোয়েন্দা তাতার। তার প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখিত কিছু গ্রন্থগুলি হল চতুর্থ তদন্ত, সেরা গণপতি হীরের চোর, সেরা রহস্য 25, সেরা গোয়েন্দা 25, রহস্য রজনীগন্ধা, দেববাসী তীর্থ, কিংবদন্তি বিক্রমাদিত্য, পুনর্তীর্থে ভ্রমণ, কেদারনাথ, হিমালয়ের নয়ের দেবী ইত্যাদি নাম করা যায়। দেহবাসনের কিছু পূর্বে তার নিজের চয়ন করা শ্রেষ্ঠ 25টি অপ্রকাশিত উপন্যাস সংকলন সেরা 25 প্রকাশিত হয় এবং পরবর্তীকালে লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় 2017 সালে শিশু সাহিত্যে তার আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। সে রাতের কথা আজও মনে পড়ে। সে বছর খুব কনকনে ঠান্ডা ছিল। সে রাতের কথা মনে পড়লে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে রাত ছিল এক অদ্ভুত রাত। অন্যদিন রাতগুলোর মতো সেই রাতটা ছিল না। সেই রাতে বিকট ঠান্ডা পড়ে অদ্ভুতভাবে, অন্য দিনের চেয়ে অনেক বেশি ঠান্ডা। সেই রাতে এত ঠান্ডা পড়েছিল যে সোয়েটার এবং সোয়েটারের সাথে সাথে মাফলার যাই জড়িয়ে নিই না কেন, তাও ঠান্ডাকে হার মানানো যাচ্ছিল না। সেই রাত ছিল বড় ঠান্ডা রাত। আসানসোলে একটা কাজে গিয়েছিলাম। সেদিন ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে যায়, সন্ধে গড়িয়ে গিয়ে। সেই সময় শহরের দিকেও প্রায় গ্রামের মতনই অনেকটা। সেই রাতের দিকে বাস, ট্রাক, অটো, ট্রাম পাওয়াটা খুবই মুশকিল। তখন জিটি রোড ধরেই বাস, ট্রাক, ট্রাম যাবতীয় যন্ত্রবাহিত জিপ চলাফেরা করত। তখনও বাইপাস হয়নি। ঠিক এমন একটি অবস্থায় আমি সেই রাত্রি ফেরার সময় বাস পাই। কপাল ভালো ছিল, পেয়ে যাই বাসটা। আমি যাচ্ছি বর্ধমান। হ্যাঁ, বর্ধমান যাবো ভেবেছিলাম ট্রেনে করে, কিন্তু সেই সৌভাগ্য আর হয়ে উঠল না। তাই ট্রেনে করে না যেতে পেরে যাচ্ছি একটি প্রাইভেট বাসে চড়ে। বাসটি খুব তাড়াতাড়ি ড্রাইভার দাদা স্টার্ট দিয়ে শুরু করলো চালাতে। যা দেখে বোঝা যায় আমার যত না তাড়া, তার চেয়েও বেশি তাড়া ড্রাইভার দাদা। বাসে খুব গোনাগুনতি, প্রায় আঙুলে করেই গোনা যায়, এতটাই কম লোক। গোনাগুনতি খুবই কম লোক।
ধরে নিন 7-8 জন, মাত্র 7-8 জন লোক ওই বাসটির মধ্যে, আমাকে নিয়ে। আমার মতো সৌভাগ্যবান বোধহয় সেই রাত্রে কেউ ছিল না। অত কম লোক, শান্ত বাস, হর্নন করে বাস এগিয়ে চলেছে। আমি আমার গন্তব্যস্থলের দিকে আরও তাড়াতাড়ি পৌঁছে যাবো এই কথা ভেবেই আমার গায়ে শিহরণ দিল। বাস চলছে ঝড়ের গতিতে। আমি গন্তব্যস্থলের দিকে খুব তাড়াতাড়ি পৌঁছবো এই কথা ভেবে আমার মন আরও বেশি উৎফুল্লিত হয়ে উঠছে। কিন্তু এই বাস চলাকালীন ঠান্ডাকে আটকানো যাচ্ছে না। যতই জানলা দিয়ে দিই তা সত্ত্বেও ঠান্ডা কোনো মতে আটকানো যাচ্ছে না। মাফলার, সোয়েটার, শাল জড়িয়ে বসে থাকলেও এই ঠান্ডা দূর করা যেন অসম্ভব হয়ে উঠছে প্রায়। আমি জানলার একটা সিটের ধারে বসে কাঁপতে শুরু করলাম ঠরঠর করে, এতটাই ঠান্ডা। নির্ঝুম বাস, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর সেই ঠান্ডা হাওয়ার মধ্যে রাতের আভাস বসে আসছে। এতটাই ঠান্ডা, খুবই ঠান্ডা সেই হাওয়া। অদ্ভুতভাবে সেই রাতে যেন সব ঠান্ডা কলকাতা শহরকে চাপিয়ে তুলেছিল। এতটাই ঠান্ডা, সেই ঠান্ডায় শালমুড়ি, সোয়েটার, নানান রকম আসবাবপত্র জড়িয়ে বসার পরও দূর হচ্ছিল না। ঠিক এই সময় ঝড়ের গতিতে বাস যখন চালিয়ে প্রায় আমরা রানীগঞ্জের দিকে যখন এসে গেছি, ঠিক সেই সময় কিছুক্ষণ পর বাস ড্রাইভার কোনো এক পাস কাটাতে গিয়ে হুট করে ঘটলো সেই ঘটনাটা। হ্যাঁ, হুট করে এই ঘটনাটি ছিল অদ্ভুত ঘটনা। আমরা ভাবতেও পারিনি যে সেই রাত্রি এমন কিছু হতে চলেছে। অবাকভাবে বাসটি পাস কাটাতে গিয়ে ড্রাইভার ভুল করে একটি গাড়িতে গিয়ে মারে এবং সঙ্গে সঙ্গে আমাদের বাস উল্টে যায়। আমি পড়ি বাসের ভেতরে লেডিস সিটের গায়ে, আমার গায়ে মাথায় খুব চোট হয়। সে কি ব্যথা আমি বলে বোঝাতে পারবো না। আমি পড়ে ওখানে কাতরাতে থাকি। আমার আর ওঠার দম ছিল না। সেই অবস্থায় পিছন দিয়ে গোহানির আওয়াজ আসছে। আমি বুঝতে পারছি শুধু আমি একা আহত নেই, আমার সাথে যারা ছিল কিছুজন ছিটকে গেছে এবং কিছুজন বাসের ভেতর থেকে আহত আমারই মতো। ঠিক সেরকম অবস্থায় বাসের একটি রড আমার হাতে ছিল। সেই রডটিকে ধরে কিছুক্ষণ আঁকড়ে বসে রইলাম আমি। সেই যন্ত্রণা নিতে পারছিলাম না। তা সত্ত্বেও মনে বল পেলাম। সেই মনের সাহস এবং বল দিয়ে চেষ্টা করলাম উঠে দাঁড়ানো। বাসটির মুখটি প্রায় জলে ডুবে গিয়েছিল। ঠিক সেরকম একটি অবস্থায় বাসের ইঞ্জিনের থেকে কিছুটা আমি দূরত্বে ছিলাম। তাই আমার জলে ডোবার কোনো সুযোগ ছিল না। এদিক দিয়ে আমার ভাগ্যটা ভালো বলতে হয় যে আমি সামনের সিটে বসে, ভাগ্যের পিছনের সিটে বসেছিলাম। সেই কষ্টের মধ্যে মনে সাহস ও বল জুগিয়ে আমি দাঁড়ানোর চেষ্টা করি। কিছুটা দাঁড়াতে পারি। ঠিক সেই সময় একটি ক্ষীণ মহিলা কণ্ঠস্বর আমাকে বলে ওঠে, দাদা আমি আছি, আমার হাতটা একটু ধরবেন? সে অবস্থায় আমার হাতে পায়ে খুব চোট, আমি উঠতে পারছি না। ঠিক সেই সময় সে আর্তনাদ ভেসে আসছে, সবাই চিৎকার করছে। যন্ত্রণায় আমার হাত পা ছড়ে গেছে, আমিও আর ওঠার ক্ষমতা আমার নেই। ঠিক সেরকমভাবেই আমি পড়ে আছি সে বাসের ভেতরে। একেবারেই অল্প বয়স কিনা, ওঠার চেষ্টা করছি তাও উঠতে পারছি না। এতটাই আমার অবস্থা খারাপ। কেউ তো বাস থেকে ছিটকেও গেছে, তারা হয়তো আর বেঁচেও নেই। কেউ বাসের তলায়, কেউ বাসের জানলার ধার দিয়ে। কার কিরম অবস্থা তার কোনো ধারণা নেই। কিছু প্যাসেঞ্জার ছিল যারা আমার মতনই বাসের ভেতরে ধাক্কা খাওয়ার সময় বাসের ভেতরেই থেকে যায়, তারা আলাদা করে ছিটকে যায়নি। একমাত্র তারাই একটু জীবিত অবস্থায় ছিল, যাদেরকে দেখলে লাশ মনে হচ্ছিল না। কিন্তু কারোরই পায়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল। ঠিক এরকম অবস্থায় আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু কি করবো বুঝে উঠতে পারছিলাম না। সেই সময় মনুষ্যত্ব হারালে চলবে না। আমি নিজে দাঁড়ানোর সাথে সাথে সেই স্ত্রীটিকে ধরে তোলার চেষ্টা করি। সে কোনোরকমভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের বয়স প্রায় অনেকটাই, আমার চাইতে 2-1 বছরের ছোট হবে। এই যা
কিন্তু চারিদিকটা এতটাই নির্জন যেন রাত আরো গিলে খাচ্ছে আমাদের দুজনকে। হাঁটছি তো হাঁটছি, কিন্তু পথের আর যেন শেষ হয় না। রাতও বাড়ছে, পথও বেড়েই চলছে। এরকমভাবে হাঁটতে হাঁটতে আমরা একটা পুরনো পোড়ো বাড়ি দেখতে পাই। দুতলা পোড়ো বাড়ি, খুবই পুরনো, দেখে মনে হচ্ছে বাসযোগ্য হবে না, কিন্তু দূর থেকে দেখে মনে হলো যেন টিম টিম করে আলো জ্বলছে, যা দেখে বোঝা যায় লোক আছে। তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা সেই তরুণীটি বললেন, আমার মনে হয় এই বাড়ির লোকজনদের তোদের কথা বলে এক রাত থেকে যাওয়াই ভালো। আমার মনে প্রশ্ন এলো যে ওরা যদি থাকতে আমাদেরকে না দেয়? তখন তরুণীটি বলে উঠল, আমার সুটকেসটা সে হয়ে গেছে বাসে। আমারও ছোলাটা কান থেকে পুরোপুরি ছিটকে গেছে। অবশ্য আমার কাছে মানি ব্যাগ আছে, মানি ব্যাগে অবশ্য কিছু পয়সা আছে। আর্থিক কিছু সমস্যা হলে আশা করি সামলে নিতে পারবো। বাড়ি নেই, ভালো দরদাম পেলে এই বাড়ি আর থাকবে না। তাছাড়া যা খাট বালিশ যাবতীয় আসবাবপত্র আছে তা বাসর চাপা নয়। তাতেও আপত্তি নেই, আমাদের তাতেই চলে যাবে। রাত কাটানোর মতো কিছু পেলেই হবে। এই প্রচন্ড ঠান্ডায় বাইরে রাত কাটানো হচ্ছে, এখানে বসে বসে কাটানোই অনেক। সারা রাতটা এখানে বসে বসেই কেটে যাবে। কি যেন বৃদ্ধ ব্যক্তিটি ভেবে বললেন, ঠিক আছে, যখন এত করেই বলছেন তাহলে আর কি বলবো, নিন আশ্রয়। আশা করবো অসুবিধা হবে না। এখান থেকে দোতলায় উঠে গিয়ে একটি ঘর আছে ডান দিকে। সেই ঘরটা আজ রাতটা আপনারা কাটাতে পারেন, সেটা বাসযোগ্য ঘর। চেষ্টা করবো আপনাদের যেন কোনো অসুবিধা না হয়। আমি আপনাদের সুবিধার্থে চেষ্টা করব। একটা মোমবাতি আমি দিচ্ছি, না হলে অন্ধকারে আপনারা দেখতে পারবেন না। দাঁড়ান, এই নিন, এবার যান। আমি বাতি নি।
নামতে গিয়ে নিচে গিয়ে দেখি একটি খাটিয়ায় সে বৃদ্ধ ব্যক্তিটি লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। কিছুটা চিন্তা আমার লাঘব হল। ভেবে দেখলাম হয়তো আমি যেটা ভাবছি সেটা হয়তো হয়নি, হয়তো এই তরুণী ঠিক আছেন। কিন্তু অবাকভাবে তরুণীটি বাড়ির বাইরেও যেতে পারবেন না, কারণ বাড়ির বাইরের দরজা বন্ধ করা, আটা। আর এরমভাবে আটা অবস্থায় দরজা খুলে উনি যদি জানো, আশা করি বৃদ্ধ ব্যক্তিটি ওনাকে আটকাবেন। অবাক ব্যাপার, দরজাও আটা, বৃদ্ধও আছে, তাহলে কি হলো? আমার পায়ের শব্দ পেয়ে সেই বৃদ্ধ ব্যক্তিটি উঠে বললেন, আরে আপনি ঠিকঠাক খুব হয়েছিল তো? যা অবস্থা, একদমই খারাপ। এরকম অবস্থায় ঘুম হওয়া, আমার তো সে সামর্থ্যই আপনাকে একটু 1 কাপ চা করে খাওয়াবো হয়নি। আশা করছি, বুঝতেই পারছি হয়তো ঘুমও ভালো হয়নি, তাই তো? আমি বললাম, আমার কোনো অসুবিধা হয়নি। আপনি যে রাতটুকু কাটানোর জায়গা দিয়েছেন এটাই আমার কাছে অনেক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, একটা কথা, আপনার এই বড় বাড়িতে একা থাকতে ভয় করে না? কোনো রকম ভয় করে না? ভয়? কিসের ভয়? ভয় পাওয়ার মতো কিছু নেই। ভয় তো শুধু একটাই, বাবুরা যদি বাড়ি বিক্রি করে দেয়, আমার মতো মানুষেরা যাবে কোথায়? হ্যাঁ, সে ঠিকই বলেছেন। হয়তো দয়া ভিক্ষা করে পেটটি চলে যাবে, কিন্তু মাথার উপর একটি আশ্রয়ের ছাদ থাকা খুবই দরকার। আচ্ছা, তবে আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল আমার সাথে যে মেথুরি বউ এসছিলেন, আচ্ছা তিনি কোথায় এখন? আপনি তাকে দেখেছেন? আমি না সকাল থেকে তাকে দেখতে পাচ্ছি। কি কি বললেন? আপনি তো কালোতে একাই এসেছিলেন। আমি তো আপনার সাথে কোনো মেয়ে বা বউ দেখিনি। আপনি তো একাই এলেন। কি বলছেন আপনি? আপনি তো একাই এলেন আশ্রয় নিতে। না না না, এটা হতে পারে না। এটা কি করে সম্ভব? উনি সারা রাত আমার সাথে থাকলেন, এখন ভোরে উঠো আমি আর ওনাকে দেখতে পাচ্ছি না। কি বলছেন আপনি? আপনি ঠিক বলছেন তো? সারা রাত উনি কাটালেন আমার সাথে, আজ ভোরে তিনি গায়েব? এটা হয় তো মানুষের পক্ষে সম্ভব? তাহলে হয়তো আমি দুর্বল বৃদ্ধ মানুষ, হয়তো খেয়াল করিনি। কিন্তু উনি যদি এসে থাকেন, উনি বাইরে গেলে তো এই দরজা দিয়েই যাবেন, কিন্তু দরজা তো বন্ধ। তাহলে করে বলি বলেন তো? আমি ভাবলাম ভুল তো আমারও হতে পারে, একবার ওপরটা গিয়ে দেখে আসি। আমি ওপরে উঠে অত ডাকাডাকির পরেও সেই তরুণীর কোনো শব্দ পেলাম না। তা থেকে বুঝলাম হয়তো তিনি এই বাড়ির অন্য কোনো পথ খুঁজে পেয়েছেন যেখান দিয়ে তিনি বের হতে পারেন। হয়তো তিনি নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেছেন। যাই, আমাকেও আমার বাড়ি পৌঁছাতে হবে। আমি তৈরি হতে লাগলাম রানীগঞ্জ স্টেশনে পৌঁছানোর জন্য। আমি নিচে এসে বললাম, আচ্ছা আপনি যে আমাকে এতটা উপকার করলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি আপনাকে 10 টাকা দিই, আপনি কিছু মনে করবেন? আশা করবো আপনি কিছু মনে করবেন না। এতে যদি আপনার কিছু সাহায্য হয়, আমি মন থেকে খুব খুশি। আপনি টাকাটা নেবেন তো? সেই সময় যেন সেই বৃদ্ধার চোখ দুটো অদ্ভুতভাবে চকচকে, একটা অদ্ভুত আশার আলো আমি তার চোখে দেখতে পাচ্ছি। সে বৃদ্ধাটি আমাকে বলে উঠলেন, নিশ্চয়ই নেব, কেন নেব না? এভাবে কি আমার দিন কাটে? আমার শুধু একটাই দুঃখ রইল, আপনি যেন চাও খাওয়াতে পারলাম। আমি বললাম, এখানে কি কোনো চায়ের দোকান টোকান আছে? তখন এই বৃদ্ধ ব্যক্তিটি বললেন, হ্যাঁ, এখান থেকে একটু এগিয়ে একটি চায়ের দোকান আছে।
শুনে বেশ ভালো লাগলো। আমি এই বৃদ্ধ ব্যক্তিটির হাত থেকে এক গ্লাস জল নিয়ে ভালো করে চোখ মুখ ধুয়ে নিলাম। ভালো করে চোখ মুখ ধুয়ে নেওয়ার পর বেশ ফ্রেশ ফিল হচ্ছে। কি শান্তি 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 বলতে মনে পড়লো মহিলা গেলেন কোথায়। যাই হোক, সে কথা ভেবে লাভ নেই। এই ভেবে আমি আর বৃদ্ধ ব্যক্তিটি চা খেয়ে এসে আমি রেডি হতে শুরু করলাম। রেডি হয়ে ভালো করে সব কিছু প্যাক করে নিয়ে বেরোতে যাবো কিনা, সেই সময় দেখি বাস অ্যাক্সিডেন্টের সময় যে ঝোলাটা আমার হারিয়ে গিয়েছিল, যে ঝোলাটা আমি ফেলে চলে এসেছিলাম, সেই ঝোলাটা দোরগোড়ার সামনে। আমি বেশ অবাক, এটা কি করে সম্ভব? আমি ভেবেছিলাম অবাক হওয়া শেষ, কিন্তু এত অবাকের পর অবাক। আমার মাথায় কিছুই ঢুকছে না। তারপর নিজেকে ভেতর থেকে নিশ্চিন্ত করে ভেবে দেখলাম, না হতে পারে হয়তো এই মহিলাই আমার উপকার করেছে, রেখে গেছে, হয়তো তিনি হয়তো উপকারটা আমার করেছেন, হতে পারে বাড়ি যাওয়ার আগে হয়তো দিয়ে গেছে। এই ভাবনা চিন্তা করে আমি যে গন্তব্যস্থলের দিকে এগোতে থাকি। আমি ভেবে দেখলাম না, অত ভেবে কাজ নেই। ব্যাগটা তুলে ব্যাগের ভেতরটা দেখলাম, না ঠিকই আছে সব টাকা পয়সা যাবতীয় জিনিসপত্র। এই উপকারটা আমার তরুণীটি হয়তো করেছেন। দেখি এবার আমাকে এখান থেকে বেরোতে হবে। তখন সেই বৃদ্ধ ব্যক্তিকে আমি বের হবো বলে আমি বেরিয়ে গেলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটি দোকানদারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, রানীগঞ্জ স্টেশনটা কোন দিকে? উনি বললেন এটাই রানীগঞ্জ। এটাই রানীগঞ্জ উনি বললেন আমাকে। উনি বললেন আপনি রানীগঞ্জেই আছেন, এখান থেকে একটু গেলেই স্টেশন। বেশ চিন্তামুক্ত হলাম। আমি ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেলাম। তারপর আমি সেখান থেকে রিক্সা করে বেশ কিছুটা এগিয়ে গেলাম। পথে এগোতে রাস্তায় সেই দুর্ঘটনা স্থলটি পড়ল, যেখানে আমাদের বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল রানীগঞ্জ 4 পথে। আমি সেখানে নামলাম। নেমে দেখতে লাগলাম এখন কি অবস্থা। এখন সেই বাসটিকে ওখানে ট্রেনে করে তোলা হচ্ছে। বাসটিকে ট্রেনে করে তোলার সময় অবাক তখন এক পাশে লম্বা করে লাশ আছে, এবং অবাকভাবে দেখি আমি সেই লাশের মাঝখানে সেই মহিলাটির লাশ, সেই তরুণী যে আমার সাথে এক রাত কাটিয়েছিলেন পুরো বাড়িতে। তিনি সারা পথ আমার সাথে চলেছিলেন। তাহলে তিনি কে? আমি ভেবেছিলাম আমার বিস্ময়ের আর কিছু বাকি নেই, কিন্তু আমি ভুলছিলাম। আমার বিস্ময়ের এখনো অনেক কিছু বাকি। তাহলে কে ছিলেন তিনি? আমি জানি না তিনি কে ছিলেন, কিন্তু তিনি যেই ছিলেন না কেন, তিনি আমার অনেক উপকার করেন। তার জন্য তেনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা শুনলেন কাগজের শহর। আজকের উল্লেখিত গল্প ছিল লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত রানীগঞ্জের পোড়োবাড়ি। আজকের মুখ্য চরিত্র ও গল্প পাঠে অগ্নিব রয়, দ্বিতীয় মুখ্য চরিত্র তরুণী, আমি সোম এবং আমাদের এডিটর চ্যানেল দে ফ্রিল্যান্স। ধন্যবাদ।